আহ কি মনে কষ্ট, কি দুঃখই না হচ্ছে কিছু কিছু অতি উৎসাহী পলিটিক্যাল পার্টি, ছোট ছোট পলিটিক্যাল পার্টিদের, এই টিএমসি, কংগ্রেসকে ছোট এই কারণেই বলছি, কারণ যদিও তাদের এবার একটু উন্নতি হয়েছে, তারপরেও সেই 100-র নিচে তিনটি ইলেকশনে কংগ্রেস রয়ে গেল। কত শরিক বিয়ে করেও ইন্ডি জোটের পিন্ডি চটকানো দলগুলোর সাথে হয়েও কিছুই করতে পারলো না। যাক, শেষ পর্যন্ত আবারও নরেন্দ্র মোদীজি, শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আবারও প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। আর সেই সাথে বেলুন চুষে গেল, ইন্ডি জোটের বেলুনটি ফুস করে হাওয়া শেষ। যাকে কি আর করা যায়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে ভিডিওটি করতে হচ্ছে। যারা মোদিজির কে পছন্দ করেন তাদের জন্য উল্লাস, আমার মতো লোকজনদের কাছে উল্লাস, আর আমাদের বিরোধীদের কাছে হতাশা। নমস্কার, আমি মিন্ময় ভক্ত আবারও চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়ে। আজকে নরেন্দ্র মোদীজি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরে সাথে সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আপনাদের সাথে আমি মিন্ময় ভক্ত আবারও চলে এলাম। তো নরেন্দ্র মোদীজি যে শপথ গ্রহণ করলেন, সেই শপথ গ্রহণে একটু ছোট্ট করে শুনে নেই, তারপরে আসছি ভিডিওটিতে। श्री नरेंद्र दामोदर दास मोदी। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा।
বন্ধুরা শুনলেন, দেখলেন যে নরেন্দ্র মোদী সত্যি সত্যি আবার সবার মুখে ঝামা ঘষে দিয়ে দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষের মস্ততে বসলেন, প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার সাথে সাথেই তিনি 9,71,00,000 কৃষকের কাছে তাদের যে ইয়ারলি যে পেমেন্ট, সেই পেমেন্ট পাঠিয়ে দিয়েছেন, চলে গেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। শুধু তাই নয়, সেই সাথে তিনি তার পরবর্তীতে ইটালিতে G7 সেমিনারে জন্য চলে যান এবং চলে যাওয়ার আগের মুহূর্তে তিনি অন্ধ্রপ্রদেশে টিডিপি নেতৃত্বাধীন, চন্দ্রবাবু নাইডুর টিডিপি নেতৃত্বাধীন এনডিএ গভর্নমেন্টের যে ওথ টেকিং সেরেমনি সেখানে ছিলেন। এবং সেই সাথে প্রথমবারের মতো উড়িষ্যাতে ক্ষমতায় আসা বিজেপির একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে ক্ষমতায় আসা বিজেপির ওথ টেকিং সেরিমনিতে ছিলেন। এবং তারপরেই তিনি চলে যান সুদূর ইটালিতে G7 অংশগ্রহণের জন্য। তো এই যে দুটি স্টেট গুরুত্বপূর্ণ দক্ষিণ ভারতের, উড়িষ্যাকে যদিও ঠিক দক্ষিণ ভারত বলা যায় না, দক্ষিণ পূর্ব স্টেট, দক্ষিণের সাথে অনেকটাই যুক্ত, এবং অন্ধ্রপ্রদেশ, এই দুটি জায়গায় যে স্টেট গভর্নমেন্টের যে পরিবর্তন এবং ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা পেতে চলেছে, তো সেই দু জায়গায় ক্ষমতা দখলের ওথ টেকিং সেরিমনিটি একটু ছোট্ট করে দেখে নেই। প্রথমে চন্দ্রবাবু নাইডুর ওথ টেকিং সেরিমনির কিছু ঝলক, আর তারপরে উড়িষ্যার, তারপরে আবার আসছে। ଚରଣ ମାଝୀ ଈଶ୍ୱରଙ୍କ ନାମରେ ଶପଥ କରୁଅଛି ଯେ ମୁଁ ବିଧି ଦ୍ୱାରା ପ୍ରତିଷ୍ଠିତ ଭାରତର ସମ୍ବିଧାନ ପ୍ରତି ଶ୍ରଦ୍ଧା ଓ ନିଷ୍ଠା ରଖିବି, ଭାରତର ସାର୍ବଭୌମତ୍ୱ ଓ ଅଖଣ୍ଡତା ରକ୍ଷା କରିବି, ଓଡ଼ିଶା ରାଜ୍ୟର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ରୂପେ ମୋର କର୍ତ୍ତବ୍ୟ ଶ୍ରଦ୍ଧା ଓ ଶୁଦ୍ଧ ଅନ୍ତଃକରଣରେ ନିର୍ବାହ କରିବି। তো বন্ধুরা, দেখলেন আপনারা দুটি স্টেটে ক্ষমতায় এলো। উড়িষ্যাতে এককভাবে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হিসাবে 25 বছরের নবীন পটনায়কজির ক্ষমতা থেকে তাকে ক্ষমতাচ্যুত করে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ পার্টি হিসাবে এসছেন। আর সেই সাথে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি পার্টি মেইন ক্ষমতাবান পার্টি এবং সহ বিজেপি, জনসেনা, পাবলিক কল্যাণ যে পার্টি, মানে গোটা এনডিএ একক সংখ্যাগরিষ্ঠভাবে বিপুল ভোটে জয়ী হয়ে অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় এসছেন। সো কনগ্রাচুলেশন টু বোথ দ্য স্টেটের পিপুলদের যারা এই পরিবর্তন এনেছে এবং পরিবর্তনের সাক্ষী হতে পেরেছে। আশা করছি মোদিজির নেতৃত্বাধীন এনডিএ সরকার, বিজেপি অধ্যুষিত এনডিএ সরকার ডাবল ইঞ্জিনের সুবিধা এই দুটি স্টেটকে দেবে এবং সংবিধানের অন্তর্গত থেকে
যথাযথ সাহায্য সহযোগিতার হাত মোদিজি এবং তার গভর্নমেন্ট প্রদান করবে এই দুটি উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ স্টেটকে। আপনারা জানেন বাইফোকেশনের পরে অন্ধ্রপ্রদেশ অনেক কিছু লস করেছে। সো আমি চাইবো অন্ধ্রপ্রদেশে উন্নতির জন্য মোদিজি যেন সব রকমের সাহায্য করে। সেই মতো উড়িষ্যায় যদিও নবীন পট্টনায়কজি যথেষ্ট উন্নতি করেছে, বাট উন্নতির কোনো দেয়ার শুড নট বি এনি স্টপ ওভার। সো বিজেপি নেতৃত্বাধীন সরকার উড়িষ্যাতেও যেন এই উন্নতির ধারা আরও এগিয়ে নিতে পারে। তো যাই হোক, এই তো ছিল মোটামুটিভাবে এবার আসি নরেন্দ্র মোদীকে যারা বলছিল, বিশেষ করে টিএমসি মতো পার্টি, লেফটের মতো পার্টি, ইন্ডি জোটের কতগুলো শরিক কংগ্রেসের সাথে ছিলেন, যে এবার তো ক্ষমতা দখল করতে পারবেনই না। তারা সব রকমের চেষ্টা করেছিল যে নরেন্দ্র মোদী যেন তৃতীয়বারের জন্য ক্ষমতায় না আসতে পারেন, নেহেরুজির যে রেকর্ড সেটিকে স্পর্শ না করতে পারেন, এবং এখনও প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে 5 বছর স্থায়ী হবে না, দিস অ্যান্ড দ্যাট। বা তাদের জন্য বলতে চাই, এই সমস্ত এত কিছু করেও তারা কিন্তু কিছুই করতে পারেনি নরেন্দ্র মোদীজিকে। আমি নরেন্দ্র মোদীজির মিনিস্টারদের যে লিস্ট দেখছিলাম, যেই আগের টার্মে যারা ক্ষমতা মানে কিছু কিছু মিনিস্ট্রিতে যারা ছিলেন তারাই কিন্তু রিপিট করছেন। যেরকম হোম মিনিস্ট্রি শ্রী অমিত শাহজি, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংজি, ওকে, অর্থ বা ফিনান্স মিনিস্ট্রি নির্মলা সীতারামনজি, আর হাইওয়ে ট্রান্সপোর্ট এটি হচ্ছে আমাদের নীতিন গাডকারিজি, তারপরে ফরেন মিনিস্ট্রি হচ্ছে এস জয়শঙ্করজি। এরা সবাই পুনরায় আবার একই মন্ত্র পাচ্ছেন। সো এখানে কোনো কিছুই শত চেষ্টা করেও, বিশেষ করে মমতা ব্যানার্জি বা তার ভাইপো অনেক চেষ্টা করেছিল যে ওকে ভাঙিয়ে এনে, আমি এর আগেও দেখেছি নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু বা একনাথ সিন্ডেজি যখন তারা নরেন্দ্র মোদীজিকে তাদের নেতা হিসাবে স্বীকার করে নিলেন, সেই বাইট আমি শুনিয়েছি আমার এর আগের কোনো একটি ভিডিওতে, আমি অলরেডি সেগুলো দিয়েছি। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না, যারা দেখেননি তারা দেখে নেবেন, এবং আমি সেই লিঙ্কটি এই ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সো দ্যাট আপনারা দেখতে পারেন। তো যেটি বলছিলাম, মোদিজির ওথ টেকিং সেরিমনির দিন মমতা ব্যানার্জি কালীঘাটে তার বাসভবনে লাইট নিভিয়ে, কিন্তু এসির তলায় ছিলেন, লাইট নিভিয়ে তিনি প্রোটেস্ট করেছেন। কেন না, এটি অবৈধ সরকার। আমি জানি না কী কারণে তিনি মোদি গভর্নমেন্টকে অবৈধ সরকার বলছে, জনগণের দ্বারা নির্বাচিত, কিন্তু বলছে। দেখুন, কারোর মুখ তো সেলাই করা যাবে না বা বন্ধ করাও যাবে না, আর উচিতও না ডেমোক্রেসিতে। এখন ডেমোক্রেসিতে, ইন্ডিয়ান ডেমোক্রেসিতে, বিশেষ করে আমাদের বাংলায় বিরোধিতা করার নামে বিরোধিতা করাটা যেন একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে, সেটি করা হচ্ছে। কিন্তু কেন আমি উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশের জিনিসটি বললাম, দেখুন উড়িষ্যাতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, ওথ-টেকিং সেরিমনিতে নবীন পট্টনায়কজি হেরে গিয়েও কিন্তু তিনি এসছেন, শুধু আসেননি, কনগ্র্যাচুলেট করেছেন। দেখুন, নবীন পট্টনায়কের মতো একজন টল লিডার, তিনিও কিন্তু পরাজয়টাকে আনন্দের সহিত স্বীকার করে নিয়েছেন। কারণ ডেমোক্রেসি, দ্য বিউটি অফ ডেমোক্রেসি হচ্ছে এক দল জিতবে আর এক দল হারবে। আজকে আমি জিতছি তো কালকে আপনি জিতবেন। আজকে জেতা মুহূর্তে, জেতার দিন আমার যেরকম প্রচণ্ড পরিমাণে উল্লসিত হওয়ার কিছু নেই, কারণ
ডেমোক্রেসিতে জনগণই শেষ কথা বলে, পিপল ম্যান্ডেট ইজ দ্য লাস্ট সে। তো জনগণ যদি আমাকে সিলেক্ট করে, জনগণ কিন্তু আমার উপরে যথেষ্ট পরিমাণে গুরুদায়িত্ব দিয়েছে, তো আমার ওই উল্লাসেরও কিছু ইয়ে নেই। আবার যখন আমাকে ভোট না দিয়ে পরাজিত করছে তখনও হতাশ হওয়ার কিছু নেই। এবং হেলদি ডেমোক্রেসিতে আমাদের কিন্তু সবার কর্তব্য যে হেরে যাওয়ার পরে যে আমার বিরোধী তাকেও কিন্তু সমানভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তাকেও কিন্তু যে সে রাজনৈতিক বিরোধী হতে পারে কিন্তু আমার সে শত্রু না। কিন্তু বেঙ্গলে যেন এটা একটা শত্রুতার এতে চলে এসছে, এবং এটি কিন্তু আমাদের বেঙ্গলের সৌজন্য ছিল না। এটি উদ্যোক্তা কিন্তু সিপিএম, এটির উদ্যোক্তা বামফ্রন্ট, যে কোনো কিছুকেই তারা মেনে নেবে না। এবং এটি জানতে বা অজান্তে মমতার মধ্যে প্রচণ্ড পরিমাণে ইনজেক্ট হয়েছে। কিন্তু মমতা সত্যি তিনি যদি তার মসনদ থেকে চালাতে চাইতেন, দেখুন কতবার তিনি যে এই গভর্নমেন্টকে ব্যর্থ গভর্নমেন্ট বলছে, অসাংবিধানিক গভর্নমেন্ট বলছে, এবং মোদিজির প্রাইম মিনিস্টার হওয়ার কথাই না, হেরে গেছেন। কেন বলছেন? 240টি আসন পাওয়ার পরেও, কারণ একক সংখ্যাগরিষ্ঠ পার্টি হিসাবে বিজেপি ক্ষমতায় আসেনি, তার জন্যই মমতা বলছেন। তো আমার প্রশ্ন মমতাকে, 2021-এর বিধানসভার ইলেকশানে উনি তো শুভেন্দু অধিকারীর কাছে 1956 ভোটে পরাজিত হয়ে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসাবে উনি কিন্তু ক্ষমতায় এসেছিলেন। পরে এদিক ওদিক করে, তাও আমি বলবো মোদিজি অমিত শাহর দাক্ষিণ্যে, কারণ তখন কোভিডের সময় ছিল, তারা চাইলেই ইলেকশনটাকে প্রলং করতে পারতেন, এবং অ্যাজ পার দ্য কনস্টিটিউশন 6 মাসের বেশি কোনো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার থাকতে পারে না। আর ওয়েস্ট বেঙ্গলের যে বিধানসভা, ওখানে কোনো বিধান পরিষদ নেই, যেরকম ইউপি বা অন্যান্য স্টেটে আছে, ওয়েস্ট বেঙ্গলের নেই। তার জন্য মমতা কিন্তু 6 মাসের মধ্যে ইলেকশন না হলে মমতাকে কিন্তু অবশ্যই পদত্যাগ করে অন্য কাউকে ক্ষমতা দিতে হতো। তো সেটি 6 মাস বা পরবর্তী জেতার পরেও তিনি কিন্তু কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসাবেই ছিলেন, হেরে গিয়ে পরাজিত হয়ে। সেখানে নরেন্দ্র মোদী কিন্তু পরাজিত হয়নি, হ্যাঁ একক সংখ্যাগরিষ্ঠতা হিসেবে আসতে পারেনি। তো কথা হচ্ছে যে এই যে মানুষকে ভুলভাল বুঝিয়ে এই যে বিরোধিতা করে, ওনার বিরোধিতাটা কিসে? মমতার বিরোধিতা কিসে? জাস্ট ইগোর প্রবলেম। শি হ্যাজ নাথিং এগেনস্ট বিজেপি, কারণ তিনি বিজেপির সাথে সংসার করেছে। বিজেপি বাজপেয়ীজির আমলে বাজপেয়ীজির সাথে দুবার মিনিস্ট্রি নিয়েছে। তিনি ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসার যে বেস তৈরিও করেছে বিজেপির সাথে থেকে, আজকে তিনি বিরোধিতা করছে। শুধুই কি 30% ভোট? শুধুই কি মুসলিম অ্যাপিজমেন্ট? এগুলো নিয়ে ভাবতে হবে, ভাবার সময় চলে এসছে, আমাদেরকে ভাবতে হবে। যাই হোক, আমি আর ভিডিওটি প্রলং করছি না। আবারও নরেন্দ্র মোদীকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছি, আর সেই সাথে বলবো জোট শরিকদের নিয়ে ক্ষমতায় এসছেন, ব্যালেন্স করতে হবে ক্ষমতা থাকার জন্য। তারপরেও বলবো কিছু কিছু জিনিস কিন্তু আপনার গভর্নমেন্টের কাছ থেকে এক্সপেকটেশন। আমি এই নিয়ে বিশদ আকারে অন্য ভিডিওতে আসবো, বাট ছোট্ট করে বলে দিচ্ছি যেমন আমি অবশ্যই চাইছি খুব দ্রুত গতিতে করাপশন এগেনস্ট ইন্ডিয়া যাতে হয়। রাঘব বোয়ালগুলো বেঙ্গলের রাজনীতিতে যারা প্রচুর সম্পত্তি টাকা পয়সার অধিকারী, তাদেরকে যেন যথাযথ শাস্তি প্রদান করে তাদেরকে যেন জেলের ভাত খাওয়ানো হয়। সেই সাথে ভারতের সিকিউরিটি
বেশ কয়েকদিন প্রায় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সাথে সাথেই বেশ কয়েকদিন পর পর কাশ্মীরে কিন্তু আবার টেররিস্ট অ্যাক্টিভিটি চলছে। তাই চাইব খুব কড়াভাবে পাকিস্তানকে কুড়িয়ে দেওয়ার জন্য। ফর সিকিউরিটি, সেফটি, টেরোরিজম, দেয়ার শুড নট বি এনি কম্প্রোমাইজ। যেই কারণে নরেন্দ্র মোদী বিজেপিকে আমি সাপোর্ট করি, তার একটাই কারণ হচ্ছে সিকিউরিটি, সেফটি এবং প্রো ইন্ডিয়া ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ। সেটি কিন্তু একটা বিশাল আমার মতো লোকেদের সাপোর্ট করার কিন্তু মেন অবশ্যই সেফটি, সিকিউরিটি, ন্যাশনালিজম অ্যান্ড হিন্দুত্ব, এগুলো থেকে কিন্তু বিচ্যুতি হলে চলবে না। আর আরেকটা জিনিস বলবো, যতই গরিবদের তুলছেন যেই সোশ্যাল যে প্রোগ্রামগুলো আছে সেগুলোকে আরও বাড়ান। সেই সাথে আমি যতই ইন্ডিকেটর থাকুক যে গ্রোথ রেট, দিস অ্যান্ড দ্যাট, আমি নাম্বারের খোঁজখবর নিতে আসছি না, শুধু একটা সিম্পল জিনিসে বলতে চাচ্ছি। মিডিল ক্লাস ফ্যামিলিতে আপনি ইউপি দেখুন এবং মহারাষ্ট্র দেখুন বা বেঙ্গলেও বেশ কিছু জায়গায় যে হেরে যাওয়ার মূল কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলিকে আপলিফ্ট করার জন্য কী উদ্যোগগুলো নিচ্ছেন সেগুলো কিন্তু স্পষ্টভাবে স্পেল ইট আউট করুন। স্পেশালি ইলেকশন মহারাষ্ট্রে এই বছর আছে, হরিয়ানাতে আছে, সামনের বছর দিল্লিতে আছে, বিহারে আছে, আর 2026-এ কিন্তু বেঙ্গলে আছে। এগুলোতে ক্ষমতায় আসতে গেলে কি করা হচ্ছে, লোকাল যে কমিটি বা লোকাল স্টেট লেভেলের যারা লিডার আছে তাদের সাথে সেন্টারের লিডারশিপদের প্রপারলি কোঅর্ডিনেশনটা যেন হয়। সেন্টারে গভর্নমেন্ট কী স্কিম আনছে সেগুলো যেন তারা স্টেট লেভেলে যাতে মানুষদের কাছে তুলে ধরতে পারে। এই যে কোঅর্ডিনেশন কিন্তু কাম্য। অ্যাজ আ বিজেপি সাপোর্টার, অ্যাজ আ বিজেপি সিম্প্যাথাইজার হিসাবে এটি কিন্তু আবারও বারবার করে আপনাদের কাছে আমি নিয়ে আসছি। তো চেষ্টা করুন যে গ্যাপগুলো ছিল 2024-এর, আমি বিশদভাবে এখানে বলতে চাচ্ছি না, কারণ এটি সত্যি নরেন্দ্র মোদীজির তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের কনগ্র্যাচুলেশন বা শপথ গ্রহণের যে প্রেক্ষাপট তার উপরে, কিন্তু তবুও না বলতে চেয়েও কিছু পয়েন্ট কিন্তু আমাকে আনতেই হচ্ছে। তো আমি এগুলো সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করলাম, রাখার চেষ্টা করলাম। আশা করি বিজেপি এবং বিজেপির যে সেন্ট্রাল লিডারশিপ এই বিষয়ে ধ্যান দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।